হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। এই ছেলে, এখানে কি করছো? জি, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। না, তোমাকে দেখছি এদিক ওই দিক করে কাউকে যেন খুঁজছো। তোমাকে সন্দেহজনক লাগতেছে। আপনি ভুল ভাবছেন, আমি কলেজে যাওয়ার জন্য রিক্সা খুঁজতেছি। তোমার কলেজ কোথায়? একটু সামনেই আমাদের কলেজ। পেছনে এসে বসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, আমি যেতে পারবো। তার মানে তোমাকে সন্দেহটা ঠিকই করেছে। আপনি যেমন ভাবতেছেন তেমনটা কিছুই নেই। তাহলে আমার সাথে যেতে তোমার সমস্যা কি? না, সমস্যা নেই, তবু একটা কেমন লাগে দেখেন তো। আপনি একজন পুলিশ অফিসার আর আমি একজন সাধারণ মানুষ। তার চেয়ে বড় কথা হলো আপনি মহিলা। বেশি কথা না বলে আমার বাইকের পেছনে এসে বসো। কি আর করার, পিছনে গিয়ে বসলাম। পিছন থেকে ব্যাগটা খুলে সামনে নিলাম। ও, তোমাদের তো পরিচয়টা দেওয়া হয় নাই। আমার নাম রাসেল মাহমুদ নিলয়। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। এতক্ষণ একটা পুলিশ মহিলার সাথে কথা হচ্ছিল। আমি রিক্সার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সা খুঁজছিলাম। এমন সময় একটা পুলিশের পোশাক পরা মেয়ে বাইক নিয়ে আমার সামনে আসলো। তার নাম হলো ইভা। অবশ্য নামটা আমি জানি না, নামটা তার পোশাকেই দেখেছি। কি হলো, এত চুপচাপ কেন? কি বলবো, ভয়ে বললাম আমি। কি বলবে মানে? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রাসেল। কিসে পড়ো? অনার্স 3য় বর্ষে। পরিবারে কে কে আছে? শালা, আমি কোথাও কি ইন্টারভিউ দিতে আসছি নাকি? আজকে যদি পুলিশ না হতো তাহলে এইখান থেকে লাথি মেরে ফেলে দিতাম। আমরা 2 ভাই, 1 বোন, মা বাবা আর দাদি। তোমার দাদা কোথায়? দাদা নেই, অনেক আগেই উপরে চলে গেছে। ও সরি, তাহলে তো হ্যাপি পরিবার। শালার সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম আল্লাহই জানে। ইভার সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। বাইক থেকে নেমে যখন কলেজে ঢুকতে যাব তখন ইভা ডাক দিল। এই রাসেল, এদিকে আসো। জি বলেন। তুমি কেমন মানুষ বলো তো? এত দূর এনে দিলাম, তার পরিমাণে একটা ধন্যবাদ দিবে তাই না? আর কথা না বলে চলে যাচ্ছ? এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি তো জনগণের সহায়তা করবেনই। থুক্কু না, সরি, মুখ ফসকে বের হয়ে গেছে। আসলে তাড়াতাড়ি যেতে হবে তো, তাই চলে যাচ্ছি। পিচ্ছি একটা। আচ্ছা, কলেজ কখন ছুটি দিবে? আরে কি কয় এই মেয়ে, 2টাই ছুটি হয়? কি, এখন তো 2টা বাজবে। না, আসলে 4টা ছুটি দেবে। ঘড়ি থেকে তাকিয়ে বললাম। ও, তাহলে আমি তোমাকে পিক করতে আসবো। যদি এক পাও নড়াচড়া করো তাহলে কিন্তু সোজা লক আউট করবো। আচ্ছা ঠিক আছে, ভয়ে ভয়ে বললাম। এবার বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমি কলেজে ঢুকে পড়লাম। কিছু দূর আসতেই বন্ধুরা বলে উঠলো। কি রে রাসেল, ভাবি কি পুলিশ নাকি? কি যে বলিস না তোরা, আমার কি এত বড় কপাল নাকি যে ওই মেয়েকে পাবো? যাই বলিস না কেন, মেয়েটা দেখতে একদম পরীর মতো। ঠোঁটের পাশে একটা তিল আছে, সো সুইট। তাহলে তুই গিয়ে চুটিয়ে প্রেম কর। আমি তোর সাথে প্রেম করতে পারলে তো নিজেকে অনেক ধন্য মনে করব, কারণ পরীর মতো একটা বউ পাবো। তাহলে তো ভালো হবে। এখন চল ক্লাস করব। দোস্ত, আজকে আমাদের ক্লাস করতে মন চাচ্ছে না। কেন ব্রো, তোদের কি শরীর খারাপ? না ব্রো, ওই মেয়েকে দেখে আমাদের মনটা কোন এক অজানা রাজ্যে চলে গেছে। তাকে আনার জন্য আমাদের কোনো শক্তি নেই ব্রো। আমাদের মনটা নিয়ে গেছে রে ওই মেয়েটা। ব্রো, আমার তো মরে যেতে মন চাচ্ছে। ওরে বাবারে, তোরা কি বলছিস? আমি 6টা খবর করতে পারবো না ব্রো। তাহলে আমাদের খবর কে দিবে ব্রো? তাহলে কি আমাদের ডেড বডিটা পৌঁছে যাবে? না না, আমাদের ডেড বডি পৌঁছে যেতে দিতে পারি না ব্রো। তুই কিছু একটা কর ব্রো। আমি কিছু করতে পারবো না। আমাদের ওই মেয়েকেই চাই, সবাই একসাথে বলল। পিছনে থেকে কেউ যেন ডাক দিল। আমরা যখন পিছনে ফিরলাম তখন সবাই অবাক হয়ে দাঁড়িয়ে। আমার চেয়ে আমার বন্ধুরা বেশি অবাক হলো। কি, তোদের কি লাগবে? পিছন থেকে 6টা অক্সিজেন চিৎকার দিয়ে বলল। কি বোঝো নাই? চলো বুঝিয়ে বলি। পিছন থেকে আমাদের বন্ধুরা প্রেমিকা চিলানি দিয়ে বলল। মিম গিয়ে নীরমের টি শার্টের কলার ধরলো।
নীলে গিয়ে রানার কান হলো। কি মজার দৃশ্য দেখতেছি, মনে হয় আমি নাটক দেখতে আসছি। যদি একটা স্মার্টফোন থাকতো তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম। ইরা গিয়ে নীলের গালে একটা থাপ্পড় দিল। আসলে ইরার একটু রাগ বেশি। তার চেয়ে বড় কথা হলো সে বড় লোকের একমাত্র মেয়ে, দেখতে একদম ঝাক্কাস লাগে। বৃষ্টি গিয়ে অভদ্রকে কান ধরাতে নিয়ে উঠবস করাচ্ছে। আমার মনে হচ্ছে কলকাতার একটা সিনেমা আছে না, সিনেমার নাম হলো জামাই 420। ওই সিনেমা দেখলে যেমন মজা হয় এখানে তার 2 গুণ বেশি হচ্ছে। রুবি গিয়ে রাফিকে টানতে টানতে গেটের বাইরে দিয়ে গেল। জানি না রাফির আজকে কি হয়, শালা বাঁচলে আবার দেখা হবে তার সাথে। নীলাদ্রি গিয়ে নিবিড়কে বলল, আমি তোকে অনেক ভালোবাসতাম, আজকে তুই আমার বিশ্বাসটা মাটির সাথে মিশিয়ে দিলি। এখন তুই তোর মতো থাক, আমি চলে যাচ্ছি। কথাটা বলে নীলাদ্রি চলে যাচ্ছে আর নিবিড় পেছন থেকে তার হাতটা ধরে বলল, যেন বিশ্বাস করো, আমরা রাসেলের সাথে মজা করছিলাম। কি রাসেল, বল না তুই, আমরা তোর সাথে মজা করছিলাম। ভাবে মজা করছিল, আমি আর তাদের কাণ্ড দেখতে পাচ্ছিলাম না। আবার যদি তাদের রিলেশনটা নষ্ট হয়ে যায় একটু মজার জন্য। আমার কথা শুনে সবাই মারামারি বন্ধ করে পালালো, কিন্তু আমার জানের জিগার এখনো মার খাচ্ছে। মানে রাফি আর কি। কিছুক্ষণ পরে রাফি আর রুবি আসতেছে। হায় হায়, রাফির তো গাল পুরো লাল হয়ে গেছে। রাফিকে কি মারা মারছে উপরওয়ালাই জানে। শালা মনে হয় রাফিরটা পুরো গুন্ডি। আরে ভাবি, তুমি আমার জানের জিগারকে এইভাবে মারতে পারলে? তোমরা সবাই অনেক বড় ভুল করে ফেললে। এইসব কথা না শুনে তোমরা আমার বন্ধুকে এইভাবে মারতে পারলে? আমরা এমনি মজা করছিলাম। এ রাসেল, আমার ব্যাগটা দে তো। কেন, কি হয়েছে? তুই কি দিবি নাকি আমি ব্যাগ ছাড়া চলে যাব? হায় হায়, এটা কি হলো? আমার সব বন্ধুরা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আর ভাবিরা তার পিছু পিছু কান্না করে যাচ্ছে। রাফি, বিশ্বাস করো, আমার তখন অনেক রাগ উঠে গিয়েছিল, তাই এভাবে মানলাম। কার কথা কে শুনে? রাফি রাস্তায় গিয়ে গাড়ি নিয়ে বাসে চলে গেছে। ওদেরকে অনেক ভাবে বুঝিয়েছে, কিন্তু কেউ কোনো কথা বললো না। যে যার মতো বাসায় চলে গেছে। এখন আমি সিঙ্গেল থেকে কি করব? আমিও চলে যাই। ওমা, হঠাৎ পুলিশের কথা মনে পড়লো। এখান থেকে নড়াচড়া করলে সোজা লক আপ করবে। শালার আমি কোন জ্বালায় পড়লাম আল্লাহই জানে। কিন্তু মেয়েটাকে একেবারেই ঝাক্কাস লাগে। এরকম একটা বউ পাইলে জীবনটা একেবারেই ধন্ধ হয়ে যাবো। বিকাল 4টা ছুটি হয়ে গেছে। আমি গেটের বাইরে দাঁড়িয়েছি। হঠাৎ দেখতে পেলাম আমার বডিগার্ড আসতেছে। থুকু, পুলিশ আসতেছে। আমার সামনে এসে দাঁড়ালো। এই যে পিচ্ছি, পিছনে এসে বসো। আমি ব্যাগটা কাঁধ থেকে নিয়ে সামনে আনলাম। এবার বাইক চালাচ্ছে। কিছুক্ষণ পরে আমার বাসার সামনে চলে আসলাম। আমি বাইক থেকে নেমে যখন বাসায় ঢুকতে যাবো তখন ইভা ডাক দিল, এই পিচ্ছি, সকাল কখন ঘুম থেকে ওঠো? 10টা। তার মানে তুমি রাতে নেশা করো? আপনি যেটা ভাবতে ওটা না। তাহলে এত রাতে কি করো? আসলে রাতেই বিতে থাকি, তাই সকালে উঠতে দেরি হয়ে যায়। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর সকালে আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা ঠিক আছে। এবার বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমিও বাসায় ঢুকে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে তো আমি যা দেখলাম তা থেকে অবাক। এটা কিভাবে হতে পারে? হয়তো বা আমি স্বপ্ন দেখতেছি। হাতে একটা নিজেকে নিজে চিমটে কাটলাম। আউ, হাতের মধ্যে অনেক লাগছে মনে হয়। যেভাবে ব্যথা পেয়েছি। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখতেছি বন্ধুরা? সালা, তুই কেন স্বপ্ন দেখবি? আমাদের রিলেশনটা নষ্ট করে ফেললি। শালা, আমি কেন নষ্ট করব? এইসব নষ্ট হওয়ার দায়িত্ব তোরা নিয়েছিস। তো এখন তোরা উদ্ধার হ। আমার বন্ধুরা সবাই একসাথে বসে আছি। একটা কাজ করা স্রিপ ভাই, অপরাধের গানটা গাতো, তাহলে তোর মজা পাবি। শালা হাস, পরে বুঝতে পারবি। এখন তো আমার হাসির পালা, তাহলে হাসবো না তো কি করব? ভাই, একটা বুদ্ধি দে না, যাতে তাদেরকে একটু টাইট দিতে পারি। তাহলে শোন, তোরা সবাই মোবাইল বন্ধ করে রাখ। তারপরে 10 দিন কলেজে যাবি না, তাহলে তারা একটু একটু বুঝতে পারবে। কিন্তু আমার যে কথা না বলে থাকতে পারি না। শালা, আমি জানতাম তুই পারবি না। তোর জন্য একটা সলিউশন আছে। কি সলিউশন বল প্লিজ? তোমাদের সিমটা খুলে রেখে দাও, তারপরে আরেকটা নতুন সিম ভরে ফের গাড়ি দিয়ে কথা বলো। ঠিক আছে, তোর কথা একবার ধরে দেখি। তার আগে আমাকে ট্রিট দে। যদি ট্রিট না দিস তাহলে তোরা কাজে সফল হতে পারবে না। হ্যাঁ, তোকে কেন ট্রিট দিব? শালা, ট্রিট দিবি না? একটা কথা আছে না, ওস্তাদকে যদি কিছু করিস তাহলে কোনোদিনও কিছু হতে পারবি না। তোদেরকেও এই বদদোয়া দিলাম। ব্রো, আমাদের এত বড় সর্বনাশ করিস না। তুই যা বলবি আমরা তাই করবি। কাজে লাগছে। শালা, বুঝতে পারবে সময় হলে। পর্ব 3। চল, এখন আমাকে ট্রিট দিবি। দোস্ত, আমার তো টাকা আনি নেই, পরে খাওয়ালে হবে না?
শালা তোকে আমি ভালো করেই চিনি, আমি এত বোকা নাকি যে তোদের কথা মেনে নেব? দোস্ত বিশ্বাস কর, আমাদের কাছে টাকা নেই, পরে খাওয়াবো। তোদেরকে পরে খাওয়াতে হবে না, তোরা আমাকে এখন তোদের হাতের মোবাইলগুলো দিয়ে দে। কি বলিস তুই? তুই তো ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। শালা তুই জানি না বউ ছাড়া যেমন চলতে পারে না, তেমনি মোবাইল ছাড়াও চলতে পারে না। তাহলে আমি যাই কেমন? কথাটা বলে হাঁটতেছি, বন্ধুরা সবাই মনে মনে হাসতেছি, মনে হয় আবার পেছনে ব্যাক করলাম। ও মাই ডিয়ার বেস্টু, আমি কি বদদোয়া দিয়ে দেবো? এমন কাজ করিস না দোস্ত। তাহলে চল, ট্রিট দেবি। আচ্ছা চল, সবাই একসাথে বলল। অতপর তাদের কাছ থেকে ৬,০০০ টাকা বের করলাম। ৬,০০০ টাকা মন প্রাণ ভরে খাইলাম। আপনারা এটা ভাবতেছেন তাই না, আমি একা কি করে ৬,০০০ টাকা খাবার খেলাম? আপনারা এটা ভাবলে মস্ত বড় ভুল করছেন। আমি আর আমার বন্ধুরা রেস্টুরেন্টের দিকে আসছি, এমন সময় প্রায় ২০-৩০ জন রাস্তায় খাবার খুঁজছিল। হঠাৎ আমার চোখ তাদের উপর পড়ে, আমিও তাদের কাছে চলে গেলাম। এ পিচ্ছি, এখানে খাবার খুঁজলে কি খাবার পাবে? একটা মেয়েকে বললাম, মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার সারা শরীরে কাদা মাখা, তারপরে তাকে অনেক সুন্দর লাগতেছে। কি করব ভাইয়া, পেটকে তো আর মানতে পারি না, তাই রাস্তায় কারোর কাছ থেকে কিছু পাই কিনা দেখতেছি। সারাদিন ধরে কিছু খায় নাই, কোনো দিন একবেলা খাবার খেতে পাই, আবার কোনো দিন বিস্কুট খেয়ে থাকতে হয় ভাইয়া। মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো, তবুও নিজেকে সামলিয়ে বললাম, তোমার আব্বু আম্মু কোথায়? আমার আব্বু নেই, আম্মু অসুস্থ, তাই আমি আসলাম আজকে, অনেক খিদা লাগছে। আচ্ছা তোমরা কয়জন আসো? আমারে ২০-৩০ জন আছি ভাইয়া। অতপর তাদেরকে নিয়ে বোনদের টাকায় আগুন জ্বালিয়ে দিলাম। তাদেরকে বিদায় দিয়ে বোনদের সাথে আসছিলাম। কিরে তোদের মন খারাপ কেন? আমি সবাইকে বললাম, আমাদের মন খারাপ হবে না, আমাদের টাকায় তো তুই ভালো করে আগুন জ্বালিয়ে দিবি। আচ্ছা একটা কথা বলতো। কি কথা বল? রাগ দেখিয়ে বললো, আচ্ছা তোরা যখন গার্লফ্রেন্ডকে নিয়ে মার্কেটে যেতিস তখন তোদের কত টাকা খরচ হতো? তো এই তো তার কিছু নিলে ১০-১২ হাজার খরচ হতো। আসলে টাকাটা কার? কেন, বাবার কাছ থেকে নিয়েছি। কথাটা তো অনেক সহজ বলতে পারলি, যখন তোরা তোদের গার্লফ্রেন্ডকে কিছু কিনে দিতিস তখন তো তোদের গা জ্বলতো না, এখন যখন গরিবের ছেলে মেয়েকে কিছু খাওয়ালি তারা তো জ্বলছে কেন? ও আমি তো ভুলে গিয়েছিলাম, আসলে তোরা তো তোদের গার্লফ্রেন্ডের কাছ থেকে কিছু পাবি, তুমি কি পাবি? খারাপ কিছু পাবি। আর এই ছোট্ট ছেলে মেয়েদের কাছ থেকে তোরা কী পাবি জানিস? হ্যাঁ, আমি কেন তোদেরকে জ্ঞান দিচ্ছি? তোদের কত জ্ঞান দেওয়ার জন্য তোদের জমিদার বাবা টিচার রাখছে। যাই হোক, টাকাগুলো আমি দিয়ে দেবো, কথাটা বলে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, বেশি বলে ফেলি নাই তো? যাই হোক, টাকাটা তো দিতে হবে না। বাসায় চলে আসলাম, এখন রাত ৯টা বাজে, মোবাইলেও চার্জ নেই, তাই মোবাইলটা পকেট থেকে বের করে যখন স্ক্রিনে তাকালাম তখন আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি। আননোন নাম্বার থেকে প্রায় 20টা কল করছে, কিন্তু এটা কে? আমি তো এই নাম্বারটা কখনো আমার মোবাইলে দেখি নাই। যাই হোক, এসব কথা পরে ভাবা যাবে, এখন মোবাইলটা চার্জে দিয়ে যেই কথা সেই কাজ। রুমে বসে বসে টিভি দেখতেছি, রাতে আর খাওয়ার লাগবে না। আসলে আমি বাসায় একা থাকি, এই বাসাটা আমার দাদুর, আমার দাদুও নাই দাদিও নাই, আর আব্বুরাও গ্রামে থাকে, কেউ এই ব্যস্ত শহরে আসতে চায় না, তাই আমাকে এই শহরে পড়ালেখার জন্য পাঠিয়েছিল। একদিক দিয়ে বাসাটাও দেখা যাবে, আরেক দিক দিয়ে আমার পড়ালেখাটাও হবে। আজকে এই কাজের মেয়ে আসি নাই, সে নাকি অসুস্থ হয়ে পড়ছে, তাই আজকে বোনদের কাছ থেকে গালছি। আমার কাছে টাকা ছিল না, 10টা বেজে গেছে। টিভি দেখতে দেখতে মোবাইলটা চার্জ থেকে নিয়ে যখন ঘুমাতে যাবো তখন আবার ওই নাম্বার থেকে কল করলো। এবার রিসিভ করলাম, হ্যালো কে বলছেন? ওর থেকে যেই কথাটা বললো আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তোকে আমি আজকে হাজতে ঢুকাবো। অপর পাশ থেকে মেয়ের গলায় বললো, এটা আমি আপনার কি করছি ম্যাডাম? তুই কিছু করিস নাই, কালকে বুঝতে পারবি। যদি সকালে তাড়াতাড়ি বের হয়ে যাস তাহলে তোকে মেরেই ফেলবো। কথাটা বলেই ফোনটা কেটে দিল। হায় হায়, এটা মেয়ে নাকি গুন্ডি? কালকে কি করে আমি নিজেও জানি না। শুয়ে পড়লাম, কিন্তু ভয়ে ঘুম আসতেছে না। এই মেয়ে কি আমাকে শেষ করে ফেলবে নাকি? ঘুমিয়ে পড়লাম। সকালে ব্রেকফাস্ট করে যখন কলেজের জন্য বের হবো তখন আমার রুমে 3জন পুলিশ ঢুকলো। কি হলো, আপনারা এইখানে কেন? তুমি কি রাসেল? তাদের মধ্যে থেকে একজন বলল, আমি রাসেল। কিন্তু কি হয়েছে? চলো আমাদের সাথে। কিন্তু কোথায় যাব? আমি তো এখন কলেজে যাচ্ছি। এইসব আমরা বুঝি না, তোমাকে ম্যাডাম নিয়ে যেতে বলেছে, তাই তোমাকে নিয়ে যাব। তার মানে এদের কি ইভা পাঠিয়েছে? এত কথা না বলে এখন গাড়িতে বসো। আমি আর কিছু না বলে তাদের পিছু পিছু গাড়ির পাশে চলে আসলাম। কিন্তু আজকে গাড়ি তো মাইক্রো,
তাহলে তাদেরকে কি ইভা পাঠায় নাই? তাহলে কে পাঠিয়েছে? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল আমাদের সাথে। পুলিশের মধ্যে থেকে একজন বলে উঠলো, কিন্তু আমি তার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছি। কোনো অপরাধ না করে আজ কারো কাছে তুই তু করে শুনতেছি। কিছু না বলে গাড়িতে গিয়ে বসে পড়লাম, অতবার থানায় চলে আসলাম। এই কি হলো, এইভাবে বসে আসিস কেন? আমরা কি তোকে সালাম করে নামাবো? ওই লোকটা আবার খারাপ ভাষায় কথা বললো। এবার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। আপনি কি কখনো পড়ালেখা করেন নাই? আপনাকে এতটুকু শিক্ষাও দেয় নাই যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? ওই ছেলে তো আপনার কথা শুনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিল। ওই মারলেন কেন? আমার অপরাধটা কি? আমি গালের মধ্যে হাত দিয়ে বললাম, তোর অপরাধ হলো পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না, ভালোভাবে কথা বলিস নাই, সেই জন্য তোকে থাপ্পড় দিলাম। এখন এত কথা না বলে আমাদের সাথে ভিতরে চল। যদি এই কথা ম্যামকে বলিস তাহলে তোকে জীবন্ত পুঁতে ফেলবো। শালা তুই তো আমাকে চিনোস না, সেই জন্য আমার সাথে এমন করলি। তুই সময় হলে বুঝতে পারবি। অতবার ভেতরে চলে আসলাম। আমাকে যারা আনতে গিয়েছিল তারা পেছন থেকেই গেছে। আমি গালে হাত দিয়ে অফিস রুমে চলে আসলাম, কিন্তু মেয়েটা তো ডেস্কে মুখ দিয়ে বসে আছি। আমি রুমটা দেখলাম, হঠাৎ আমায় ডাক দিল। আমি তার ডাকে চমকে উঠলাম। হাবিলদার, এদিকে আসো। জি ম্যাডাম, বলেন। এই লোকটাকে হাজতে ঢুকান। কিন্তু আমার দোষটা কি ম্যাডাম? এবার আমার কথা শুনে আরো রেগে গেছে। হাবিলদার, আমি কি বলেছি? এবার কথা মতো হাবিলদার আমাকে হাজতে ঢুকে দিল। হাজতে বসে বসে মশা মারতেছি, আর কোনো কাজ নেই। এবার কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমার মুখে এখনো হাত, থুকু হাত এখনো মুখে। সকাল করে দুপুর হয়ে গেছে, কিন্তু খাবারের নামে কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পরে এবার একটা টিফিন নিয়ে আমার কাছে আসলো, একটা প্লেট নিয়ে আমার খাবার দিল। আমি বললাম আমি খাবো না। তুই যদি এখন খাবার না খাস তাহলে আরো 4 দিন হাজতে রাখবো, তা কি তুই চাস? না না, আমি এইখানে থাকতে পারবো না। তাই এবার কথা মতো খাবারটা খেয়ে নিলাম। পরিশেষে আমাকে রাত 9টায় ছেড়ে দিল, কিন্তু ওই লোকটার প্রতি এখনও রাগ আছে আমার, কিন্তু তাকে ছাড়ছি না। পরে আমি তাকে দেখে নেব। এই কি হলো, হাতে কি ভাবছো? কিছু না। এবার সাথে তার বাইকে করে তার বাসায় চলে আসলাম। আসার সময় তার সাথে একটাও কথা বলে নাই। অবশ্য সে একবার সরিও বলেছিল, কিন্তু আমি ওই লোকটা দেওয়া অপমানগুলো এখনও ভুলতে পারি নাই। বাসায় এসে বন্ধুদেরকে কল দিয়ে কাপড় চোপড় নিয়ে আমার বাসায় চলে আসতে বললাম। কিছুক্ষণ পরে তারাও চলে আসলো। কিরে, কাপড় নিয়ে আসতে বললি কেন? তোরা তো তোদের গার্লফ্রেন্ডের শিক্ষা দিতে চাস। চাই তো। তাহলে চল 10-12 দিনের জন্য ঘুরে আসি। কিন্তু কোথায় যাব? চল কক্সবাজার থেকে ঘুরে আসি। চল। অতবার সবাইকে নিয়ে স্টেশনে চলে আসলাম। এই তোরা তোদের পুরান সিম বন্ধ করে রাখ। ওটা তো কাল থেকে বন্ধ। তাহলে তো ভালো, আমারটাও বন্ধ করে রাখলাম। অতপর কক্সবাজারে চলে আসলাম। প্রায় 10 দিন ওইখানে অনেক মজা করলাম। সবচেয়ে বেশি ভালো লাগলো কারণ আমরা সব বন্ধু একসাথে ছিলাম। তাই 10 দিন পরে আবার ঢাকায় চলে আসলাম। যে যার মতো বাসে চলে গেছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। বাহ ভালো তো, এবার আমার খোঁজ নেয় না। কলেজে এসে মোবাইলটা অন করলাম। মোবাইলের স্ক্রিনে তাকে তো আমি অবাক হয়ে গেলাম, কীভাবে সম্ভব? এবার প্রায় 500টা কল করেছে আর 150টা SMS দিয়েছে। ওইসব দেখার কোনো ইচ্ছে নেই। এই মেয়ের জন্য আমি অপমানিত হয়েছি। সাথে সাথে আবারও কল আসলো। কলটা ছিল এবার রিসিভ করে নাই। হঠাৎ বন্ধুরা সবাই চলে আসলো। কিরে, আজকে কথা বলবো? দরকার নেই, আগে দেখ সে কি তোকে সত্যি ভালোবাসে কি না। কিন্তু কিভাবে বুঝবো? সে তোকে ভালোবাসলে তোর সাথে কথা বলতে আসবে। কথা বলতে আসলে কি কথা বলবো? আজকেও কথা বলবি না, সময় হলে আমি তোকে বলবো। এখন তোরা তোদের মোবাইলটা অন করবি, দেখ কল দিয়েছে কিনা। ভাই কল দিয়েছি অনেকগুলো। তাহলে চল ওইখানে বসে গল্প করি। আচ্ছা চল। আমরা সবাই মাঠের এক কোণে বসে গল্প করছিলাম। এমন সময় কোথা থেকে বন্ধুদের জিএফ চলে আসলো। রুবি আমাদের পাশে এসে বললো, এই তোরা কোথায় ছিলে এতদিন? এই চল। সবাই ব্যাগ নিয়ে যখন চলে আসতে যাবো তো নীলাদ্রি নিবিড়কে ধরে বললো, বিশ্বাস করো নিবিড়, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুমি তো বলছিলা আমি যেন আমার মতো থাকি আর তোমাকে ডিস্টার্ব না করি, তাই তোমাকে ডিস্টার্ব করতে চাই না। ওই কথাগুলো তো আমি রাগের মাথায় বলেছিলাম। কথাটা বলেই নীলাদ্রি নিবিড়কে জড়িয়ে ধরলো। আর কখনো আমাকে ভুল বুঝবে না তো? না, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। এমন করে করে সবাই আবার এক হয়ে গেছে। আমারটা বিন্দাস লাইফ, কোনো গার্লফ্রেন্ডের প্যারা নাই। খেয়ে দিয়ে ঘুমানো আর মন চাইলে মাথায় তেল দিয়ে ঘুরন। তোরা থাক, আমি আজকে ক্লাস করব না। কেন, কি হয়েছে রাসেল? ভালো লাগতেছে না। এই রাসেল, তোমাকে একটা মেয়ে খুঁজতে আসছিল।
আমি তো বৃষ্টির কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার জানা মতে তো আমি কোনো মেয়েকে চিনি না। কোথা থেকে আসছিল আর মেয়েটাকে? মেয়েটা দেখতে অনেক সুন্দর আর গালে একটা তিলও আছে, তার ভয়েসও অনেক সুন্দর। এমন মেয়ে তো আমি কখনো দেখি নাই, এমনকি আমি কোনো মেয়ের সাথেও সম্পর্ক রাখি নাই। তাহলে এই মেয়েটাকে? আচ্ছা বৃষ্টি, মেয়েটার নাম কি? মেয়েটা প্রায় 10 দিন তোমাকে খুঁজতে আসছিল, আর তার চোখটা জানো ফোলা ফোলা। কালকে দেখলাম তার চোখের নিচে কালো হয়ে গেছে। মেয়েটার নাম ইভা। মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? এবার মনে হয় আমাকে আবার হাজতে দেবে। হাজতে না দিলে 10 দিন কেন খুঁজবে? তা ওটা আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? তাহলে ওই মেয়েটা তোমার খোঁজ করছিল কেন? তা আমি জানি না। আচ্ছা তোমাদের সাথে পরে কথা হবে। আমি কলেজ থেকে বাসে চলে আসলাম। ফ্রেজার রুমে এসে এবার কথা ভাবতেছি, এই মেয়ে আমাকে খুঁজতেছিল কেন? এই মেয়ে কি আমাকে আবার হাজতে রাখবে নাকি? তার চেয়ে বড় কথা হলো এবার কান্না করছিল কেন? হয়তো বা তার কোনো কারণে কাজ ছিল। আমি কেন এইসব ভাবছি? অতবার ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো মাগরিবের পরে। আমার তো একটা মিশন আছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। অতবার প্ল্যান অনুযায়ী ওই গন্তব্যে চলে আসলাম। প্ল্যান হলো পুলিশকে মারবো, চাইলে বন্ধুদেরকে দিয়ে আসতে পারতাম। আমি চাই না ওরাও এইখানে জড়াক, তা আমি একাই চলে আসলাম। এক হাতে একটা ফ্রাইয়ার আছে, আর এক হাতে একটা পলিথিন আছে, যাতে তার মুখে দিয়ে ইচ্ছে মতো মারতে পারি। একটা দোকানে বসে আছি, তার বাসা হলো এইদিকে, কারণ সে এই দিক দিয়েই বাসায় যাবে। প্রায় 3 ঘন্টা মশার কামড় খাইলাম। অতপর তার আগমন ঘটলো। সে আসতেছে, তাই আমাকে পেরিয়ে সে আগে চলে গেছে। আমি তার পিছন থেকে স্প্রেয়ারটা মেরে তাকে অজ্ঞান করে দিলাম। পলিথিন দিয়ে তার মুখটা বেঁধে ফেললাম। বাসায় এনে তার জ্ঞান ফেরালাম। আমার মুখে একটা কাপড় বাঁধলাম যাতে সে আমাকে চিনতে না পারে। অতবার ইচ্ছে মতো তাকে অনেক মারলাম। তারপর একটা হসপিটালে নিয়ে গিয়ে তাকে দিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম। মোবাইলটা অন করে দেখলাম মা কল দিয়েছে, তাই মাকে কল দিলাম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছে। তোর মোবাইল বন্ধ ছিল কেন? আসলে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই বন্ধ ছিল। খারাপ মিছে কথা বললাম। তোকে একটা মেয়ে খুঁজতে আসছিল। মার কথা শুনে অবাক হয়ে গেলাম। ইভা যায় নাই তো আমাদের বাসায়, কিন্তু ইভা আমাদের বাসার ঠিকানা কোথায় পাবে? মেয়েটার নাম কি মা? মেয়েটার নাম নাকি ইভা? আচ্ছা ঠিক আছে। অতবার মার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। চলে কলিং বেলের শব্দেই আমার ঘুম ভেঙে গেছে। গিয়ে দরজাটা খুলে দিলাম। আমি তো পুলিশ দেখে অবাক, তো স্বাভাবিক হয়ে বললাম আপনারা এখানে? আপনাকে ম্যাডাম নিয়ে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে আসছি। যখন পিছন ফিরে যাচ্ছি তখন একজন বলে উঠলো, কেন ফ্রেশ হওয়া যাবে না, আমাদের সাথে এইভাবেই চলো। এটা কোনো মানে হলো? মানে টা নিয়ে বুঝি না। যদি বেশি কথা বলিস তাহলে তোর হাতে হাত করা লাগাবো। শালা তুইও বুঝবি মজা পরে। অতবার থানায় চলে আসলাম। এবার রুমে ঢুকে পড়লাম। আমাকে এইখানে কেন নিয়ে আসলেন? আমরা অপরাধ থেকে নরম সুরে বললাম, তোর অপরাধ, তাই না? এবার চেয়ার থেকে উঠে আমার কলার ধরে সবার সামনে এনে একটা থাপ্পড় দিল। আমি তো এই মেয়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আমাকে থাপ্পড় মারলেন কেন? আর আমার অপরাধটা কি? তোর অপরাধ, তাই না? তুই কাব্যকে কেন মারলি? কাব্য? কে? আমি তো কোনো কাব্যকে চিনি না। চিনিস না, তাই না? তাহলে তুই তাকে হসপিটালে নিয়ে গেলি কিভাবে? তোর সাথে একটু খারাপ ভাষায় কথা বলেছে বলে তুই একটা লোককে এইভাবে মারবি? আপনি ওই লোকটার সাথে কথা বলছেন? আমি কেন তাকে মারতে যাব? আমি তো বাজার থেকে আসার সময় দেখলাম। চাচা একটা কাজ করো। কথার মাঝে হাবিলদারকে বললাম। হাবিলদার একটু বয়স্ক, তাই চাচা বললাম। কি করতে হবে? আচ্ছা মনে করো আমি একটা পুলিশকে মারছি, তাহলে আমাকে কত বছর হাজতে থাকতে হবে? হয়তো বা 4-5 বছর থাকতে হবে। যাই হোক, একটা কাজ করেন, আপনি হাজতটা খোলা রাখেন। আমি আপনার ম্যাডামকে কিছু কথা বলে হাজতে চলে যাব। আচ্ছা ঠিক আছে। অতপর কথা শুরু করলাম। সে রাস্তার মোড়ে অজ্ঞান হয়ে পড়েছিল, তাই আমি তাকে হসপিটালে নিয়ে গেছিলাম। যদি আমি তাকে মারতাম তাহলে আমার বাড়ির ঠিকানা আর মোবাইল নাম্বার কেন ডাক্তারকে দিয়ে আসছিলাম? যাই হোক, আজকে একটা শিক্ষা তো পেয়েছি। জীবনে যদি কোনোদিনও কোনো পুলিশকে কোনোভাবে বা কোনো অবস্থায় বা কেউ কিছু করে তাহলে কোনোভাবেই সহায়তা করব না। এটাই হলো আজকের সবচেয়ে বড় শিক্ষা। যাই হোক, আমি একজনকে খুন করছি, আমাকে তো একটু ফ্রেশ হতে সময় দেবেন। এভাবে নিয়ে আসার মানে কি? আপনার কি মানুষ নাকি অন্য কোনো ভিন দেশের প্রাণী? আজকে আমার মাঝে এমন শক্তি কীভাবে আসলো? একটা পুলিশকে শিক্ষা দিচ্ছি। কথাগুলো বলেই হাজতে চলে আসলাম। শালা শাকচুন্নিকে বোকা বানাইছি। এবার দেখছি কান্না করছে। কি হয়েছে? এমনি আবার কান্না করছে কেন? বেশি বলে ফেললাম নাই তো? যাই হোক, এবার তার রুমে চলে গেছে। কিছুক্ষণ পরে এবার আমার সামনে আসলো, কিন্তু আমি তার দিকে তাকাই নাই। আমি দেওয়ালের দিকে তাকিয়ে আছি। চাচা, এই দিকে আসো তো। এবার যে কথাটা বললো আমি শুনে তো অবাক। হাবিলদার,
রাসেলকে ছেড়ে দাও। বাহ, আমি তো এবার কথা শুনে অবাক হয়ে গেছি। যাই হোক, শালাকে একটা আচ্ছা মতো শিক্ষা দিলাম। হাজত থেকে বের হয়ে যখন আসতে যাবো তখন সামনে থেকে একটা লোক বলে উঠলো, আমি আপনাকে কোথায় যেন দেখেছি। পুলিশের পোশাক পরে আমার সামনে থেকে বলল, আমাকে আপনি দেখেছেন? আপনাকে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে পড়তেছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। রেস্টুরেন্টের সামনে প্রায় 20-30 জন গরিব ছেলে মেয়েকে খাবার দিচ্ছিলেন, ওইখানে দেখেছি। যাই হোক, আপনি অনেক বড় মনের মানুষ। আরে না, ওটা তো আমার বোনদের কাছ থেকে ট্রিট নিয়েছিলাম, আর ওটা দিয়ে তাদেরকে কিছু খাবার কিনে দিলাম। যাই হোক না কেন, আপনি অনেক বড় মনের মানুষ। তো এখানে কি মনে করে? তেমনই কোনো কিছু না, তবে একটা কাজে আসছিলাম, ভুল বা সঠিকটা জানি না। আচ্ছা, যাই হোক, আমার নাম রবি। আপনার? আমার দিকে হাত বাড়িয়ে বলল, আমি রাসেল। এখন তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক আছে, আবার তাহলে দেখা হবে। হতেও পারে। থানা থেকে বের হয়ে রাস্তায় চলে আসলাম, এমন সময় ইভা আমার সামনে আসলো। গাড়িতে ওঠো। খুবই নরম সুরে বলল, ধন্যবাদ, আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। আমি কথাটা বলে হাঁটা দিলাম। ইভা পেছন থেকে আমার হাতটা ধরে বলল, প্লিজ রাসেল, আমার কথাটা একটু শোনো। আপনার কাছ থেকে তো আর কোনো কথা শোনার দরকার আছে বলে আমি মনে করি না। প্লিজ প্লিজ রাসেল, আমার কথাটা একবার শোনো। আচ্ছা বলেন, কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি রাসেল। চোখটা বন্ধ করে বলল। আমি এবার কথা শুনে অট্টহাসিতে মেতে উঠলাম। কি হলো, তুমি হাসছো কেন? হাসবো না তো কি করব? কোথায় আপনি আর কোথায় আমি? আর তার চেয়ে বড় কথা হলো, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর কোথায় আপনি একটা বড়লোকের মেয়ে। বিশ্বাস করো, আমি তোমাকে 1 মাস ধরে ভালোবেসে আসতেছি, কিন্তু তোমাকে বলতে পারি নাই। জানি না কেন বলতে পারি নাই, তবে মনের মাঝে একটা ভয় চলে আসে যখন তোমাকে এই কথা বলতে চাই। তোমাকে এই 10 দিন প্রায় পাগলের মতো খুঁজেছিলাম, এমনকি তোমার বাসা পর্যন্ত গিয়েছিলাম, তবুও তোমাকে পাই নাই। বিশ্বাস করো, ওই দিন তোমাকে রাগের বসে হাজতে রাখছিলাম। আমার কি মন চেয়েছিল তোমাকে হাজতে রাখতে। আমি তোমাকে অনেক ভালোবাসি রাসেল। আমার হাজতে রাখার জন্য কোনো কষ্ট হয় নাই। তুমি যখন 10 দিন আগে আমাকে আনার জন্য তোমার পুলিশ বাহিনী পাঠিয়েছিলে, তার মধ্যে ওই কাব্য আমার সাথে যা যা করেছে তা আমি কখনো ভোলার মতো না। ওখান থেকে ইভাকে রেখে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে ঘোরার জন্য বের হলাম। বাসার সামনে একটা পার্ক আছে, ওইখানে চলে আসলাম। মনটা কেন জানি হঠাৎ ইভার কথা শুনে খারাপ হয়ে গেছে। তাহলে কি আমি ওইভাবে ভালোবেসে ফেলেছি? না, তা হতে পারে না। আমি কোথায় আর ও কোথায়? পার্কে এসে একটা বেঞ্চে বসে বললাম। হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি ঘাড় ঘুরে দেখলাম আপনি এখানে। কেন, অন্য কেউ আসার কথা নাকি? তা না, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি এইখানে আছি? তোমার বাসায় আসছিলাম, যখন তোমার বাসার কাছে আসলাম তখন দেখলাম তুমি এইদিকে আসতেছো, তাই তোমার পিছু পিছু আসছিলাম। কিন্তু আমার বাসায় কেন আসছিলেন? রাসেল, আমি জানতাম না যে কাব্য তোমাকে থাপ্পড় দিয়েছে, তাই আমিও থাপ্পড় দিয়েছি ওকে। আমাকে মাফ করে দাও রাসেল। ইভা কান্না করতে করতে বলল, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এখন আপনি আসতে পারেন। আমি তোমার কাছ থেকে ভালোবাসা না নিয়ে এখান থেকে কোথাও যাব না। কি বলেন এইসব? ভালোবাসা জোর করে পাওয়া যায় নাকি? তা তো পাওয়াই যায় না। তাহলে আপনি জোর করে ভালোবাসা কার কাছ থেকে নেবেন? কেন, তুমি আছো তো, তাহলে তোমার কাছ থেকে নিব। পাগল হয়েছেন নাকি? আমি শুধু তোমার জন্য পাগল হয়েছি। এইখানে পাগলামি না করে ডিউটিতে যান, তাহলে আপনার ভালো হবে। কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে তা আমি ভালো করেই জানি। কথাটা বলেই ইভা আমার পাশে এসে বসলো। তাহলে তো ভালো, তাহলে আপনি থাকেন, আমি যাই। কথাটা বলে যখন উঠতে যাব। কোথায় যাচ্ছ? চুপচাপ এখানে বসে থাকো, তা না হলে খবর আছে। কি করবেন আপনি? আমি কি করব তা আমার সীমার বাইরে। আমার রাগ উঠলে তো তুমি জানো আমি কি করে ফেলি। তা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যখন উঠতে যাব তখন ইভা আমার মুখটা ঘুরিয়ে তার ঠোঁটের সাথে এক করে দিল। আমি তো এবার কাণ্ড দেখে অবাক। আমি তাকে ছাড়াতে চাচ্ছি, তুমি তাকে ছাড়াতে পারছি না। কিছুক্ষণ পরে সে নিজেই ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি, কারো কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পরে আমি বলে উঠলাম, এটা কি হলো? কিছু হয় নাই তো বাবু, এইদিকে আসো, আর একটা দিই। আমার তো মন ভরে নাই। না থাক, আর লাগবে না। এই রাসেল, আমাকে একটু ভালোবাসো না প্লিজ। আমি কাউকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে কালো নাকি আমি হাঁটতে পারি না? বলো, আমার কি নেই?
আপনার কিছু হয় নাই, দোষ তো সবগুলো আমার। আমি আপনার যোগ্য না, আপনি আপনার যোগ্য কাউকে খোঁজেন, তাহলেই আপনার ভালো হবে। আমার তোমার চেয়ে ভালো কাউকে চাই না, আমি শুধু তোমাকেই চাই। এখন বলো, তুমি আমাকে ভালোবাসবে কিনা? তুমি যদি আমাকে এখন ভালো না বাসো তাহলে কাল সকালে আমাকে আর পাবে না। কি করবেন আপনি? আত্মহত্যা করব। কি? তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? আপনি এমন কাজ করবেন না। তাহলে আমাকে একটু ভালোবাসো, আর তাহলে তোমাকেও পুলিশ ধরে নিয়ে যেতে পারবে না। কিন্তু কথাটা আর মুখ থেকে বের হতে দেয় নাই। কোনো কিন্তু না, এখন শুধু আমাকে ভালোবাসবে। আমাকে অনেক কষ্ট দিয়েছো, আর কখনো কষ্ট দিবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি বাসে যাব। কোনো বাসায় যাওয়া যাবে না, এখন আমি ফুচকা খাবো। আমাকে ফুচকার দোকানে নিয়ে চলো। হায় হায়, এই মেয়ে তো আমাকে ফকির বানিয়ে ছাড়বে। আমি বাসা থেকে একটা টাকাও আনে নাই, এখন টাকা কিভাবে দেব? না, কোনো একটা বুদ্ধি বের করতে হবে। এই কি হলো, চলো। আজকে না খেলে হয় না? না, আজকে খেতে হবে। কি আর করার, ফুচকার দোকানে চলে আসলাম। চাচা, 1 প্লেট ফুচকা দেন তো। কেমন কিপটা মেয়ে দেখেন, তার জন্য নিচ্ছে আর আমার জন্য নিচ্ছে না। এই মেয়ের সাথে সারা জীবন কিভাবে কাটাবো? কিন্তু একদিক দিয়ে ভালোই হলো, কারণ টাকা নেই তো। এই হাঁ করো। মানে? চুপ, হাঁ করতে বলেছি, হাঁ করো। যদি লোকে কিছু বলে? চুপ, লোকে কি বলছে তাতে আমার কি? তোমাকে হাঁ করতে বলেছি, তুমি করো। হাঁ করো। কি আর করার, হাঁ করছি। আর এবার একটা একটা ফুচকা আমার মুখে দিচ্ছে, আমি এইবার মুখে ফুচকা দিচ্ছি। খাওয়া শেষে আমি দাঁড়িয়ে আছি অপরাধের মতো, কারণ আমার কাছে টাকা নেই। বাঁচে গেছে, এবার টাকা দিল। এই মেয়েকে কিপটা বলাটা ভুল হলো। এবার এসে আমার হাতটা ধরলো, আমি তার হাতে 5 আঙুলের পাশে আমার আঙুলগুলো ঢুকিয়ে দিলাম। কি ভালোই না লাগতেছে। এবার দেখে তাকে দেখলাম, এবার তার চোখগুলো বন্ধ করে ফেলেছে, হয়তো বা সে ফেল করতেছে। আমাদের দুজনের নতুন পথ শুরু হলো। আপনারা সবাই দোয়া করবেন। আমরা রাস্তায় হাঁটতেছি, এবার আমার কাঁধে মাথা দিল, আমি তার হাতটা ধরে আছি। অনেকক্ষণ ঘুরলাম এবার সাথে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাসেল, চলো। কোথায় যাব? গেলে দেখতে পারবে। এবার কাকের জন্য ফোন করলো। কিছুক্ষণ পরে আমাদের সামনে একটা সাদা রঙের গাড়ি আসলো। এই ওঠো গাড়িতে। আমরা কোথায় যাব? ওইসব কথা না বলে চুপচাপ আমার সাথে চলো। আমি আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম। এবার ড্রাইভারকে বাসায় পাঠিয়ে দিয়েছি। এবার গাড়ি উঠে স্টার্ট দিল। কিছুক্ষণ পরে একটা বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম। আমার দিকে তাকিয়ে আবার গাড়িটা নিয়ে মার্কেটে চলে আসলো। ওখানে গিয়ে আমাকে একটা গেঞ্জি নিয়ে দিল। আমি তো এবার কাণ্ড থেকে অবাক হচ্ছি, এই মেয়ে কি তার বাবার টাকা শেষ করবে নাকি? এবার একটা নীল রঙের শাড়ি নিল। এবার আমার পাশে এসে বলল, এই রাসেল, এটা কিভাবে পরবো এখন? ওইখানে গিয়ে পরে আসো। দেখ, আমি পড়তে পারলে কি আর তোমার কাছে আসতাম নাকি? আচ্ছা চলো তোমার বাসায়। বাসায় গিয়ে কি করব? ওইখানে তোমার বাসার কারো কাছ থেকে পড়ে নেবে। তার দরকার নেই, চলো আমার সাথে। আমি আর কোনো কথা না বলে গাড়িতে এসে বসলাম। এবার গাড়ি ড্রাইভ করছে, এক হাত দিয়ে আমার হাত ধরলো। গাড়ি তার আপন গতিতে চলতেছে। কিছুক্ষণ পরে এবার ব্রেক মারলো। আমি বাইরে তাকিয়ে দেখলাম, এটা তো আমার বাসা। এইখানে কেন আসলো ইভা? এখানে কেন আসলো ইভা? শাড়ি পরতে আসছি। কিন্তু এইখানে তোমাকে কে পরে দেবে? কেন, তুমি পরিয়ে দেবে? কি? আমি পারবো না। তোমাকে পারতে হবে না, চলো আমার সাথে। গাড়ি থেকে নেমে বাসা ঢুকে পড়লাম। ইভা আমার রুমে ঢুকে পড়লো। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ লাগে একটা শাড়ি পরতে? আবার এই মেয়ে ওখানে বেউস হয়ে পড়লে না তো? এই রাসেল, এদিকে আসো। ওহ, বাঁচলাম। এই মেয়ের কিছু হয় নাই। রুম এসে তো আমি অবাক, এটা কিভাবে সম্ভব? এই মেয়ে এত তাড়াতাড়ি কিভাবে আমার রুম গুছাই দিল? ও, এই মেয়ে কিন্তু আমার জন্য হেভি মানাবে। ও, কেউ নিজের রুমকে এইভাবে অগোছালো রাখে নাকি? আমি মাথা নিচু করে বললাম, এর চেয়ে বেশি গোছাতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমার কুচিটা ধরে দাও। কি? আমি তোমার কুচি ধরে দেবো? তুমি ধরে দিবে। আমি পারবো না। এখন এত কিছু না ভেবে কুচিটা ধরে দাও। আমি আর কিছু না বলে কুচি ধরে দিলাম। এ নাও তোমার কুচি, এখন যা করার তা তুমি করো। তুমি দিয়ে দাও। কি? আমি? তুমি। হায় হায়, এই মেয়ে কি আমাকে শেষ করবে নাকি? তার পেটের নাভি দেখা যাচ্ছে। আমি তো নিজেকে ধরে রাখতে পারছি না। আমার চোখ দুটো বন্ধ করে ফেললাম। এই কি হলো, চোখ বন্ধ করলে কেন? আমি চোখ খোলা রেখে পারবো না। ঠিক আছে। আমি যখন কুচিটা দিয়ে দিচ্ছি তখন এবার পেটের সাথে আমার হাতটা স্পর্শ করলো। এবার সাথে সাথে চোখটা বন্ধ করে ফেললো। যেমনভাবে চোখটা বন্ধ করলো মনে হয় সেই কারেন্টের শক খেয়েছে। এবার এখনও চোখ বন্ধ করে আছে। এবার হয়েছে, এখন চলো।
ইভা একটু লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না, লজ্জা পেলে অন্য কাউকে দিল না কেন? একটু ভাব নিয়ে বললাম। সাথে সাথে এবার চোখগুলো লাল করে ফেললো, তার গোল গালগুলো লাল হয়ে গেছে। হায় হায়, এখন কি হবে? পুলিশ নিয়ে তো রেগে গেছে। এই কি বললি? অন্য কাউকে দিব তাই না? আমার দেহটা শুধু তোর জন্য। এখানে অন্য কেউ কারো কথা বলিস তাহলে তোকে ক্রস ফায়ার করে দিব। আমার ভালোবাসা শুধু তোর জন্য। কান্না করতে করতে বললো, রে মনে হয় বেশি বলে ফেলেছি। আমি তাকে টেনে আমার বুকে নিলাম। এই যে মজা করে বলছিলাম, আমি কি জানতাম তুমি কান্না করবে? হয়েছে, তুমি শুধু আমাকে কষ্ট দাও। এই যে কান ধরছি, আর কখনো কষ্ট দেবো না। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা গাড়ি নিয়ে একটা বাসায় চলে আসলাম, মনে হয় বড় লোকের বাসা। ভিতরে ঢুকে তো আমি অবাক, তার চেয়ে বড় অবাক হলাম একটা মেয়ে আমাকে এসে জোরে ধরলো। আমি তো মেয়েটার কাণ্ড থেকে রীতিমতো অবাক। আমি এবার দিকে তাকে দেখলাম, এবার চোখগুলো রক্তবর্ণ ধারণ করলো। যদি এখানে লোকজন না থাকতো তাহলে মনে হয় আমাকে জিন্দা লাশ বানিয়ে ফেলতো। আমি মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। কিছুক্ষণ পরে আমাকে মেয়েটা ছেড়ে দিয়ে বললো, রাসেল, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আপনি আমার কি করছেন? কি? তুমি আমাকে চিনতে পারছো না? না তো। আমি নীলাদ্রি, যে তোমার গ্রামে থাকছি আর তোমার সাথে পড়ালেখা করেছিলাম। হঠাৎ আমার চোখ গেল কেকের দিকে। আমি তো রীতিমতো অবাক। আমার গ্রামের বন্ধুও তো এইখানে। না হে, তুই এইখানে? দোস্ত, আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ, ওইসব কথা বাদ দে। তো তুই এইখানে কি করছিস? আমি এইখানে পড়ালেখা করতেছি। তো আমাদের বাসা কিভাবে চিনলি? আমি কিভাবে তোর বাসা চিনবো? আমাকে তো ইভা নিয়ে আসলো। তাহলে তুই ইভার বয়ফ্রেন্ড? তোকে এই কথা কি বলেছে? আমাকে নীলাদ্রি বলেছে। নীলাদ্রির বেস্ট ফ্রেন্ড ইভা, তাই মনে হয় ইভা নীলাদ্রিকে বলেছে। ও ভালো তো। আজকে এখানে কি হচ্ছে? আজকে নীলাদ্রির বার্থডে। ও, অতবার পার্টি শেষ করলাম। পার্টিতে ইভা আমার সাথে একটা কথাও বলে নাই, মনে হয় আমার উপর রেগে আছে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে ইবার সাথে গাড়িতে উঠে বসতে যাবো, তখন ইভা বললো, এই গাড়িতে উঠবি না, হেঁটে হেঁটে যা। কি? আমি এত দূর হেঁটে হেঁটে কিভাবে যাব? সেটা আমাকে বলে কোনো লাভ নেই। যখন ওই মেয়েকে জড়িয়ে ধরলি তখন কিছু মনে ছিল না? আরে আমি কি ওই মেয়েকে জড়ে ধরছি নাকি? নীলাদ্রি এসে তো আমাকে জড়ে ধরলো, ওইখানে আমার কি দোষ বলো তো? এত কথা আমি শুনতে চাই না, তুই হেঁটে হেঁটে আসবি ব্যাস। এবার গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেছে। আমি অনেক ডাকলাম, কোনো কাজ হলো না। কি আর করার, হেঁটে হেঁটেই যাচ্ছে আর ভাবতেছি এই মেয়ে তো আমার জীবনটা তামা তামা বানিয়ে ফেলবে। এখন যে অবস্থা করতেছে, বিয়ের পরে কি করে ওইসব তো উপরওয়ালা আর ইভা বাদে আর কেউ জানে না মনে হয়। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল। পিছনে ফিরে দেখলাম এটা তো রাফি। ওই রাফি, কোথায় গিয়েছিলি? আমরা তো নানুর বাসায় গিয়েছিলাম। তো তুই কোথায় গিয়েছিলি? আমি একটা বন্ধুর বাসায় গেছিলাম। তো হেঁটে হেঁটে কিভাবে বাসায় যাবি? গাড়ি পাচ্ছি না, আর কি করবো, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠে বসলাম। দেখলাম ওইখানে রাফির পরিবার সবাই আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আন্টির আঙ্কেলের সাথে টুকটাক কথা বললাম। হঠাৎ বাইরে চোখ পড়লো, দেখলাম এবার গাড়িটা আবার ওইদিকে নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি এবার আমাকে আনার জন্য যাচ্ছে। আমিও বোঝাবো আমাকে হেঁটে বাসায় পাঠানো। দেখাচ্ছি মজা তোমাকে চান্দুনি। ফোনটা বন্ধ করে ফেললাম। এখন খোঁজ সারা রাত আমাকে। বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। খাবার আর খেতে হবে না, কারণ নাহিদের সাথে ডিনার করেছি। ফোনটা এখনও বন্ধ। খোঁজ না পেয়ে এবার বাসায় চলে যাবে। এক ঘুমের সকাল হলো, জীবনটা বেদনা। এই 7 সকাল উঠে আবার কান্না করতে হবে। শালা মেয়েটাও কোথায় চলে গেছে। আজকে রান্না করতে মন চাচ্ছে না। বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। এসে তো আমার জন্য ভালো হলো, এখানে রানা বসে বসে নাস্তা করতেছে। শালার কাছ থেকে মারতে পারি কিনা দেখি। মামা কি করস রে? শালা কিছু খাওয়ার ধান্দায় আছিস তাই না? এটা কি আর বলতে হয় নাকি মাম্মা? থাক আর পাম্প দিতে হবে না, শালা বস। রানাকে দিলাম, খেয়ে দিয়ে বাসে চলে আসতেছি। বাসার সামনে এসে তো আমি অবাক, এত 7 সকালে ইভা আমার বাসার সামনে কি করতেছে? এখন তার সামনেও যাওয়া যাবে না। যদি সামনে যাই তাহলে আমাকে শেষ করে ফেলবে। তার চেয়ে বরং এখান থেকে কেটে পড়ি। বাসার কাছ থেকে চলে আসলাম। 8:30টার দিকে বাসে আসলাম। বাহ, ইভা নাই। বাসা থেকে ব্যাগটা নিয়ে চলে আসলাম কলেজে। এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে ক্লাস করে যখন বের হতে যাব তখন গেটের সামনে ইভা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক, এই মেয়ে কীভাবে জানলো আমি কলেজে আসছি? তুমি এইখানে কেন এত কষ্ট করে আসতে গেলে? গাড়িতে ওঠ। অনেকটা রেগে বললো। আমি ওর কোনো কিছু না বলে বাইকে বসলাম। তারপর বাইকটা নিয়ে সোজা আমার বাসায় চলে আসলো। বাইক থেকে নেমে বাসার ভেতরে ঢুকলাম। এই তোমার মোবাইল কোথায়?
বাসায় আছে। কেন, কি হয়েছে? এত কথা না বলে ফোনটা নিয়ে আসো। আমি ফোনটা এনে এবার হাতে দিতে এই ফোনটা এবার মোবাইলটা নিয়ে ফ্লোরের সাথে আছাড় মেরে ভেঙে ফেললো। এটা তুমি কি করলে? আমি এখন মোবাইল কোথায় পাবো? যখন ফোন বন্ধ করে রাখলি তখন মনে ছিল না? আরে আমি কেন মোবাইল বন্ধ করবো? মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। এটা আমার কি দোষ বলো? তোর দোষ হলো আমার ফোন কেন রিসিভ করিস নাই। আমি কি জানি নাকি তুমি ফোন দিয়েছো? এখন এত কথা না বলে আমার সাথে চলো। কোথায় যাবো? ইভা আমার দিকে রাগি অন্তর্মুখী হয়ে তাকালো। না না চলো। অতপর ইভা আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। আমরা এইখানে কেন আসলাম? মায়ের খাবে নাকি আমার সাথে যাবে? আর কোনো কথা না বলে রেস্টুরেন্টের ভেতরে চলে আসলাম। এবার খাবার অর্ডার দিল। খাবার আসতে একটু সময় লাগবে। আমি ফ্রেশ হতে চলে আসলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতে তো আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। এবার একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে। ছেলেটার মুখটা দেখা যাচ্ছে না, পিছনে আসি আমি, তাই এই জন্য দেখা যাচ্ছে না। আমার তা দেখে তো মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আমি তার কাছে গিয়ে বললাম, আমাকে একটা কাজে যেতে হবে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে? আর আমি তোমাকে জাহেদের সাথে পরিচয় করিয়ে দিই। জাহেদের কথা বলতেই আমার গ্রামের শত্রুর কথা মনে পড়ে গেছে। আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনারা বসে কথা বলেন, আমি আসতেছি। ইভা আমার মুখ থেকে আপনি কথাটা শুনে বেশ অবাক হলো। তা ভালো করেই বোঝা যাচ্ছে। কিন্তু খাবার কি হবে? জাহেদ ভাই আসে না, ওর সাথে খেয়ে নেবে। এখন আমি আসি। ছেলের মুখটা দেখে নাই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলাম। এই মেয়েটাকে কখন যে নিজে থেকে বেশি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। কতগুলো ভাবতেছি আর আনমনে হয়ে হাঁটতেছি। প্রায় আধা ঘন্টা পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম আসতেছে না, ছটফট করতে করতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভালো কলিং বেলের আওয়াজে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। আরে নাহিদ তুই? কেন আসতে পারি না? আরে মামা কেন আসতে পারবি না? আচ্ছা বাসার ভিতরে আয়। এখন বল কেন আসলি? এই নে, এটা তোর জন্য দিয়েছে ইভা। আরে আমার ফোন লাগবে না, তার ফোন তাকে দিয়ে দিস। কিন্তু কোনো কিন্তু না, তুই তাকে ফোনটা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ, ওটা কোনো কথা হলো? আচ্ছা যাই তাহলে। ঠিক আছে। না চলে গেছে, এখানে থাকলেই বা সাথে আবার দেখা হবে। আমি চাই না তার সাথে আর দেখা হোক। বাসা যাচ্ছে না, প্রায় অনেক দিন হচ্ছে। তার যে মা বাবাকেও দেখতে মন চাচ্ছে, তাদেরকে দেখে আসি। হয়তো বা এবার আমাকে ভালোবাসে না, সে মনে হয় আমার সাথে এতদিন নাটক করছে। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে ফোনটা সে নিজেই আনতো। এখন বোঝা যাচ্ছে সে আমাকে ভালোবাসে না। বাসা থেকে ব্যাগটা গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস স্টেশনে এসে পড়লাম। অতবার বাস স্টার্ট দিল। চললাম গ্রামের পথে। বাড়ি যেতে যেতে তোমাদেরকে নাহিদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলে। একদিন আমরা সবাই ক্রিকেট খেলতেছিলাম। নাহিদের দল 12 ওভারে 134 রানের টার্গেট দিল। এক পর্যায়ে আমরা ভেঙে পড়লাম। তার একটা গন্ডগোল লাগলো। ওইখানে নাহিদকে আমি অনেক মেরেছিলাম। তার কারণে সে মা বাবার কাছে বিচার দিয়েছিল, আমাকে অনেক বকেছিল। সেদিন থেকে আমার ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেল। কিন্তু নাহিদের রাগ কমেনি। সে তার গার্লফ্রেন্ডকে দিয়ে আমাকে গ্রামের লোকের সামনে অপমান করেছে। আর সেদিন থেকে আমি এই ব্যস্ত শহরে চলে আসছি। চাইলে আমিও প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। সে তার ভুলের ফল আস্তে আস্তে ভোগ করবে, সেই ভেবে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুম চলে আসলো। ঘুমে গেলাম। এক ঘুমে গ্রামে চলে আসলাম। বাস থেকে নেমে বাসে চলে আসলাম। গ্রামের লোকগুলো আমাদেরকে কেমন করে যেন তাকাচ্ছে। বাসের সামনে দেখতে পেলাম রাব্বি খেলতেছে। তার সাথে আরো অনেক ছেলে মেয়ে আছে, লাইটের আলোতে খেলতেছে। রাব্বি আমাকে এসে জড়িত হলো। ভাইয়া আমার চকলেট কোথায়? এনে ধর, সারা জীবন খাইস, আর তোর আপুকেও দিস। দেবো না, তুমি দিও দিও। আমি কিন্তু আরো অনেকগুলো চকলেট আনছি, তোকে দেবো না। ওটা পরে দেখা যাবে ভাইয়া, আগে এইগুলো খেয়ে ফেলি। রাব্বি দৌড়ে চলে গেছে। আমি বাসার ভিতরে ঢুকতে দেখলাম মা আর ছোট বোন বসে আছে। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরলো। আমি কান্না করতেছি, মাও কান্না করতেছে। কিছুক্ষণ পরে মা আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে বললো। ফ্রেশ হয়ে এসে খাবার খেলাম। মা বাবা কোথায়? তোর বাবা অফিসে গিয়েছে। এত রাতে কিসের অফিসে? আমাকে ফোন করে বলেছে আজকে নাকি একটু কাজ বেশি হয়েছে, তাই বাসায় আসতে দেরি হবে। কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। তো অনেক দূর জার্নি করছি তো সকালে ঘুম ভাঙলো। দেখলাম বাবা আমার রুমে বসে আছে। বাবা কেমন আছো? বাবা তুই আমাকে ক্ষমা করে দে, আমি ওই দিন তোকে থাপ্পড় মারতে চাইনি, কিন্তু কি করব বল, আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাই তোকে থাপ্পড় দিয়েছি। ওটা কোনো ব্যাপার হলো বাবা? এতে ক্ষমা চাওয়ার কি আছে? চলো বাবা খাবার খাবো। জানিস গ্রামের লোকগুলো সব সত্যি কথা জেনে গেছে। ওটা তোর সাথে নাই ছলনা করেছে একটা মেয়েকে দিয়ে। ওইসব বাদ দাও, চলো খাবার খাবো। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম।
খাবার খেয়ে বাইরে বের হয়ে দেখলাম এখানে আমার গ্রামের বন্ধুরা সব একটা দোকানে বসে আছে। আমি তাদের সামনে আসলাম। সরি দোস্ত, ওই দিন থেকে ভুল বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে, জায়েদ কোথায়? সে তো শহরে চলে গেছে। কোথায়? তোরা কেমন আছিস? আমরাও অনেক ভালো আছি। আর তাদের সাথে আড্ডা দিলাম। এমন করে 1 মাস চলে গেছে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে আসলাম ঢাকায়। বাসায় পৌঁছেছি রাত 12টা প্রায় বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে কলেজে চলে আসতেছি। আসার সময় বিভাগে দেখলাম রাস্তার পাশে একটা ছেলের সাথে কথা বলতেছি। তার গায়ে পুলিশের পোশাক আছে। হঠাৎ তার চোখ আমার দিকে পড়লো। দেখার সাথে সাথে বাইকটা নিয়ে আমার পিছু নিল। আমি গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এই শালা, কোথায় গিয়েছিলিস আর ফোন কেন বন্ধ তোর? একটা কাজে গিয়েছিলাম আর ফোনটা ভেঙে গেছে, সেই জন্য বন্ধ ছিল। হঠাৎ দেখলাম এবার কলেজে ঢুকে পড়লো। কলেজে সব ছেলে মেয়ে এবার দিকে তাকিয়েছে। আমি তো আমার মতো রাফির সাথে কথা বলতেছি। পিছন থেকে রানা ডাকতেছে, আমি কোনো কথা বলতেছি না। হঠাৎ এবার আমার সামনে এসে দাঁড়ালো। এই চলো, তোমার সাথে কথা আছে। আমি তো কোনো কিছু করি নাই, তাহলে আপনার সাথে আমার কিসের কথা থাকবে? তুমি কি আমার সাথে যাবে নাকি অন্য ব্যবস্থা করতে হবে? ঠিক আছে চলেন। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি আপনার পিছনে বসতে পারবো না। তুমি কি বসবে নাকি? কি আর করার, উঠে বসলাম। একটা পার্কে এসে দুজন বেঞ্চে বসে আছি, কেউ কারোর সাথে কথা বলছি না। হঠাৎ এবার নীরবতা ভেঙে বললো, রাসেল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সে হাত জোর করে বলল, আরে আপনি আবার কি করছেন যে আপনি ক্ষমা চাচ্ছেন? বিশ্বাস করো, জাহিদ আমাকে তোমার ব্যাপারে খারাপ কথা বলেছে, সেজন্য তোমাকে ইগনোর করেছি। পরে নাহিদের কাছ থেকে জানতে পারি নাহিদের গার্লফ্রেন্ড তোমাকে অপমান করেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনার কি আর কিছু বলার আছে? না থাকলে তাহলে এখন আমি উঠতে পারি। আমি উঠে চলে আসলাম। কলেজে তো আর যাওয়া হলো না, বাসায় এসে শুয়ে রয়েছি। পরদিন কলেজে যাচ্ছি, রাস্তার মধ্যে ইভা আমাকে টেনে একটা জায়গায় নিয়ে এসেছে। রাসেল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জান, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সত্যি? যাই। আমি আর কোনো কথা না বলে ওইখান থেকে কলেজে চলে আসলাম। ইভা অবাক হয়ে দাঁড়িয়ে আমার যাওয়ার দিকে তাকিয়েছে। পরদিন শুক্রবার, বাস থেকে বের হয়ে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ইভা আসলো, আমাকে ডেকে একটা গাছের নিচে নিয়ে গেছে। কি হলো, তুমি আমাকে এড়িয়ে চলতেছো কেন? আপনাদের মতো মেয়েদের এড়িয়ে চলাই ভালো। যে মেয়ে অন্য একটা ছেলের মুখ থেকে কথা শুনে নিজের প্রেমিককে ছাড়তে পারে, সেই মেয়ের নিজের বরকে ডিভোর্স দিতে কতক্ষণ। দেখলাম ইভা কান্না করতেছে। আমি ওইখান থেকে চলে আসলাম। প্রায় প্রতিদিন ইভা আমাকে অনেক ভালোবাসার কথা বলতে এসে, কিন্তু সবসময় আমি তাকে এড়িয়ে চলি। এমন করে 15 দিন চলে গেছে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ ইভা এসে আমাকে একটা গাড়িতে উঠালো। তারপর একটা বাসায় এসে একটা রুমে ঢোকালো। এই রুমটা মনে হয় ইভার। এখানে ছবি ইভার দেখা যাচ্ছে। তারপর ইভা তার মাথায় পিস্তল ধরে বলল, এখন যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি তোমার দেওয়া কষ্টগুলো আর নিতে পারতেছি না। আমি তোমাকে কথাটা বলতে না দিয়ে বলল, তুমি যদি না বলো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি ভালোবাসার কসমকে বলতেছি। আর কি করব? ইভাকে বুকে টেনে নিলাম। তুমি আমাকে এত কষ্ট দিলে কেন? আমি কি কম পেয়েছি নাকি? আজকে 1 মাস পরে আমাদের বিয়ে হচ্ছে, পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে। বাসরাতে ইভা বসে আছে, ফুল দিয়ে রুমটা সাজানো হলো। আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আমাদের বিয়েটা হয়েছে গ্রামের বাড়িতে। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় মা এসে আমাকে নিয়ে রুমে ঢুকে দিল। রুমে প্রবেশ করতেই ইভা এসে সালাম করলো। হঠাৎ সিনেমার ডায়লগ মনে পড়ে গেছে, মা বেঁচে থাকো। তার মাথায় হাত দিয়ে বললাম। ইভা তো আমার কথা শুনে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল। তারপরে আমার উপরে এসে আমার বুকে কেল ঘষে মারতেছে। আমি তাকে থামাতে না পেরে বুকে জড়িয়ে ধরলাম। নতুন অধ্যায় শুরু হলো আমাদের পুলিশ নিকে নিয়ে।